আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন ক্লাস নিয়ে। প্রথমে বলে নিতে চাই, আমরা আমাদের এই চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল ক্লাস দিচ্ছি। সাথে সাথে আমরা আমাদের এই চ্যানেলে বিবিএ এবং এমবিএর সকল বর্ষের সকল অধ্যায়ের সকল টপিকের উপরে ক্লাস দিচ্ছি। তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। সো আমরা আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেই অঙ্কটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞানের নীতিমালা বিষয়ের একটি অঙ্ক। আর যে অঙ্কটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জার্নাল বিষয়ক অঙ্ক, মানে হচ্ছে জাবেদা সংক্রান্ত অঙ্ক। এই জাবেদা সংক্রান্ত অঙ্কটি হিসাব বিজ্ঞান এবং ফিনান্স ও ব্যাংকিং বিভাগের তৃতীয় অধ্যায়ে এবং ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় অধ্যায়ে পাবেন। আজকে কাকতালীয়ভাবে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবস্থাপনা বিভাগের একই অধ্যায়ে অঙ্কটা পড়ে গেছে, কিন্তু সবসময় এরকমটা হবে না। দেখা যাবে একই অঙ্ক হিসাব বিজ্ঞান ও ফিনান্স ব্যাংকিং বিভাগের কোনো একটা অধ্যায়ে থাকবে আর ব্যবস্থাপনা বিভাগের অন্য আরেকটা অধ্যায়ে থাকবে। সো এই জন্য আমরা উপরে এখানে লিখে দেব যে কোন বিভাগের কততম অধ্যায়ে এটা আপনি পাবেন। ফাইন। আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেই অঙ্কটা এখানে দেয়া আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন, মানে হচ্ছে নিচের যে লেনদেনগুলো দেয়া আছে, আর অবটেইনড ফ্রম দ্য বুকস অফ সাগর সৈকত ফর দ্য মান্থ অফ ডিসেম্বর কত 2015 ডিসেম্বর মাসের সাগর এবং সৈকতের বই থেকে এই লেনদেনগুলো কি করা হয়েছে, নেওয়া হয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এখানে বলা হয়েছে রেকর্ড দ্য এন্ট্রিজ ইনটু জেনারেল জার্নাল, মানে হচ্ছে সাধারণ জাবেদায় দেখাইতে বলছে এগুলা। এবং পরবর্তীতে বলছে এক্সপ্লেনেশন ইজ নট রিকোয়ার্ড। এক্সপ্লেনেশন মানে হচ্ছে আমরা যে জাবেদার নিচে ব্যাখ্যা দিই সেই ব্যাখ্যা দেওয়া লাগবে না, এটাই বলা হয়েছে যে এক্সপ্লেনেশন ইজ নট রিকোয়ার্ড। যাই হোক, আমাদেরকে জাবেদা দিতে বলছে আর বলছে ব্যাখ্যা না দিতে। ফাইন। আমরা প্রথমে ডিসেম্বর 1-এ দেখতে পাচ্ছি হি ইনভেস্টেড ক্যাশ, টাকা কত 2,50,000। যারা এই ব্যবসাটা শুরু করেছে, অর্থাৎ এই সাগর এবং সৈকত যখন ব্যবসা শুরু করেছে, হয়তো এখানে মালিক একজন কিন্তু নাম দুইটা আছে, সাগর, সৈকত ফর দ্য মান্থ। যাই হোক, সো এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইনভেস্টেড ক্যাশ 2,50,000 টাকা, 2,50,000 ক্যাশে বিনিয়োগ করেছে। সো আমরা জানি যখন আমরা ব্যবসা শুরু করি তখন ব্যবসার মধ্যে কিছুই থাকে না, সব কিছু কি থাকে, শূন্য থাকে, কিছুই থাকে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সে ক্যাশ কত লক্ষ টাকা আনছে, 2,50,000। তাহলে কি এখানে ক্যাশ ছিল শূন্য, এখন হয়ে গেছে 2,50,000। ক্যাশ বাড়ছে কিনা? অবশ্যই বাড়ছে। সো আমরা জানি যখনই ক্যাশ ব্যবসায়ে আমরা কি করব, বিনিয়োগ করব, তখন ক্যাশের টাকা বেড়ে যাবে। আর ক্যাশ হচ্ছে একটা সম্পদ, সম্পদ যখন বৃদ্ধি পায় তখন কি হয়, ডেবিট হয়। অবশ্যই জাবেদার আমাদের নিয়মগুলো মাথায় থাকতে হবে। আর যদি আপনি পূর্বের ক্লাসগুলো বা ভিডিওগুলো না দেখেন, অবশ্যই সেগুলো দেখে তারপরে এই ক্লাসে আসবেন, ঠিক আছে? সো এই জন্য আমরা ক্যাশ যেহেতু সম্পদ, সম্পদ যখন বৃদ্ধি পায় তখন আমরা কি করব, ডেবিট করব। এই জন্য দেখেন ক্যাশ আমরা কি করেছি, ডেবিটে লিখেছি 2,50,000। আশা করি বুঝতে পেরেছেন। ফাইন। তারপরে বলেছে ফার্নিচার 30,000 টাকা। 30,000 টাকার সে ফার্নিচার কি করেছে, নিয়ে আসছে ব্যবসায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্নিচার হচ্ছে আমাদের জন্য সম্পদ। আর এই সম্পদও, ফার্নিচারও ব্যবসায় প্রথম কত টাকার ছিল, 0 টাকার, কিন্তু পরবর্তীতে সে যখন 30,000 টাকা নিয়ে আসলো, এই 30,000 টাকার ফার্নিচার বৃদ্ধি পেয়েছে। এই জন্য ফার্নিচার হিসাবও কি হবে, ডেবিট হবে, কারণ ফার্নিচারও একটা সম্পদ। সম্পদ যখন বৃদ্ধি পায় তখন কি হয়, ডেবিট হয়, আমরা জানি। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ইকুইপমেন্ট টাকা কত, 50,000 ইনটু দ্য বিজনেস, এবং সে বিজনেসে আরও কি আনলো, ইকুইপমেন্ট আনলো 50,000। সো আমরা জানি ইকুইপমেন্টও ব্যবসায়ের জন্য একটা কি, সম্পদ। সো এই ইকুইপমেন্টও প্রতিষ্ঠানে কত ছিল, প্রথমে 0 ছিল, কিন্তু পরবর্তীতে সে আনছে কত, 50,000। তার মানে ইকুইপমেন্ট বেড়ে গেল। যেহেতু ইকুইপমেন্ট একটা সম্পদ এবং এটা বেড়েছে, সো আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কী হবে, ডেবিট হবে। এই জন্য ইকুইপমেন্টও কী হবে, ডেবিট হবে কত হাজার, 50,000। আর যেহেতু এই ক্যাশ, ফার্নিচার এবং ইকুইপমেন্ট ব্যবসা শুরু করার দিন আনছে অথবা ব্যবসায় ইনভেস্ট করা হয়েছে, সো আমরা জানি ব্যবসা শুরুর দিন বা ব্যবসায় ইনভেস্ট যেদিন করা হয় সেদিনের সবগুলো টাকাকে আমরা একসাথে কি বলি, ক্যাপিটাল বলি। তার মানে হচ্ছে এই ব্যবসায়ে ক্যাপিটালও প্রথমে কত ছিল, 0 ছিল ব্যবসা শুরুর আগে। এখন মোট কত টাকার
মূলধন আসছে বা ক্যাপিটাল আসছে এখানে 2,50,000 আর এখানে 50, তাহলে হলো 3 লাখ, আর এখানে হচ্ছে 30,000, তাহলে আমরা লিখতে পারি 3,30,000। এই জন্য ক্যাপিটালকে ক্রেডিটে লিখলাম 3,30,000। কেন ক্রেডিটে লিখলাম? কারণ আমরা জানি আয়, দায় এবং মূলধন বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। আবারও বলছি, আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। সো আয়, দায়, মূলধনের মধ্যে মূলধনের ইংরেজি হচ্ছে ক্যাপিটাল। তো ক্যাপিটাল যেহেতু বৃদ্ধি পেয়েছে এই জন্য আমরা ক্রেডিটে লিখেছি। আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের এখানে ব্যাখ্যার প্রয়োজন নাই, প্রশ্নে বলা আছে, সো আমরা আজকে ব্যাখ্যা দেব না। ফাইন। 2 নম্বরে বলা হয়েছে ডিসেম্বর 2-এ রিসিপ্ট ক্যাশ। সো যেহেতু ক্যাশ রিসিপ্ট হয়েছে, রিসিপ্ট করা মানে হচ্ছে গ্রহণ করা। এর মানে আমি কোনো না কোনো জায়গা থেকে ক্যাশকে কি করেছি? গ্রহণ করেছি। সো আমি ধরে নিলাম আমার কাছে কোনো ক্যাশ নাই, 0 টাকা আছে। এখন এখানে আমি 1,50,000 টাকা কি করলাম? রিসিভ করলাম। তাহলে কি বাড়লো নাকি কমলো? আগে ছিল 0, এখন হয়েছে কত? 1,50,000। অথবা আগে আমার কাছে ছিল 50,000, এখন আমি আরও 1,50,000 কি করলাম? রিসিভ করলাম। তাহলে এখন টোটাল কত হয়ে গেল? 2 লাখ। তার মানে আগে ছিল 50, এখন বেড়ে হয়ে গেছে 2 লাখ। বাড়ছে না কমছে? বাড়ছে। সো ক্যাশ হচ্ছে সম্পদ, আর সম্পদ যখন বাড়ে তখন কি হয়? ডেবিট হয়। এই জন্য ক্যাশ হিসাব আমরা কি করব? ডেবিট করব 1,50,000। ফাইন। বলছে 1,50,000 প্রোভাইডিং সার্ভিস। এই ক্যাশ যে রিসিভ করলাম, কি কারণে রিসিভ করলাম? আমি সেবা দেওয়ার মাধ্যমে রিসিভ করছি। এই যে এখানে বলা হয়েছে প্রোভাইডিং সার্ভিস, মানে হচ্ছে সার্ভিস বা সেবা আমি দিয়েছি, দেওয়ার ফলে আমি 50,000 টাকা কি করতে পেরেছি? রিসিভ করতে পেরেছি। সো এই সার্ভিস যেহেতু দিয়েছি, এটা আমার জন্য কি হবে? আয় হবে। এজন্য আমরা লিখব সার্ভিস রেভিনিউ। আর এখানে 1,50,000 টাকার আয় কি পেয়েছি? বৃদ্ধি পেয়েছে। যখনই আমার আয় সংগঠিত হবে তখনই বুঝতে হবে আয় কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট। এই জন্য আমরা এখানে লিখব সার্ভিস অথবা সার্ভিস রেভিনিউ। এখানে আমরা লিখব সার্ভিস রেভিনিউ। কি লিখব? ক্রেডিটে লিখব। ক্রেডিট কত? 1,50,000। আশা করি বুঝতে পেরেছেন। ডিসেম্বর 10-এ বলা হয়েছে যে পারচেসড অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ কি করা হয়েছে? পারচেস করা হয়েছে, ক্রয় করা হয়েছে ফর ক্যাশ। ক্যাশে সাপ্লাইজ বা মণিহারি ক্রয় করা হয়েছে। কত টাকা? 20,000 টাকা। সো এটা আগে করে নিই আমরা। সো যখন আমরা সাপ্লাইজ ক্রয় করব, আমরা জানি সাপ্লাইজকে আমরা সম্পদ হিসেবে ধরি। সো সাপ্লাইজ যেহেতু সম্পদ, আর এই সাপ্লাইজ ক্রয় করার ফলে সাপ্লাইজ বৃদ্ধি পাবে, এই জন্য সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। এই জন্য আমরা কি লিখব? অফিস সাপ্লাইজ কি? ডেবিট। কত হাজার টাকার এখানে লেখা আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশে ক্রয় করেছি 20,000 এবং পাশাপাশি লেখা আছে অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা কত? 15,000। তার মানে নগদে কিনেছি 20,000 এবং ধারে কিনেছি কত? 15,000। তাহলে 20 এবং 15 কত হয়? 35,000। তার মানে টোটাল আমার কাছে সাপ্লাইজ আসছে বা বৃদ্ধি পাইছে 35,000। ফাইন। এখন ক্যাশে ক্রয় করেছি 20,000, তার মানে নগদে পরিশোধ করেছি 20,000। তাহলে কি নগদ বাড়বে নাকি কমবে? নগদ কিন্তু আমার থেকে চলে গেছে, তাহলে নগদ কি হয়ে যাবে? কমে যাবে। আর নগদ হচ্ছে একটা সম্পদ, সম্পদ যখন কমে যায় তখন কি হয়? ক্রেডিট হয়। এই জন্য ক্যাশকে আমরা কি করে দিলাম? ক্রেডিট করে দিলাম। কত হাজার? 20,000 টাকা। সাথে সাথে অন অ্যাকাউন্ট 15,000, তার মানে ধারে ক্রয় করেছি 15,000। এই যে ধারে ক্রয় করলাম, যার থেকে ক্রয় করছি তাকে আমি টাকা দেই নাই। যেহেতু তাকে আমি টাকা দেই নাই, সে আমার থেকে টাকা পায়, সে আমার জন্য একটা দায়। আর এই দায়ের নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। কি? অ্যাকাউন্টস পেয়েবল বা সংক্ষেপে এপি বলি আমরা। সো এই দায় আমার কাছে পূর্বে শূন্য ছিল। কেন? কারণ পূর্বে আমি কখনো ধারে ক্রয় করি নাই। এই অঙ্কে কি পূর্বে কোথাও ধারে ক্রয় আছে? নাই। তার মানে আগে কোনো ধারে ক্রয় ছিল না। তার মানে ধারে ক্রয়টা কি ছিল? শূন্য ছিল। এখন ধারে ক্রয় কত হয়ে গেছে? 15,000। তার মানে এই 15,000 টাকা আমি দিতে বাধ্য। এটা আমার জন্য দায়। আর আমরা জানি দায় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়। এজন্য আমরা অ্যাকাউন্টস পেয়েবল, মানে হচ্ছে এই অ্যাকাউন্টস পেয়েবল নামক যে দায়টা আছে সেটা বৃদ্ধি পাওয়ার কারণে অ্যাকাউন্টস পেয়েবল নামক এই দায়টাকে আমরা কি করে দেব? ক্রেডিট করে দেব। সো আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে 35 এবং এই পাশের দুইটাকে যোগ করলেও কত হচ্ছে? 35 হচ্ছে। ফাইন। 15 নম্বরে বলা হয়েছে ডিসেম্বর 15 সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট। কত? 40,000। সার্ভিস আমি দিয়েছি, তবে ক্যাশ পাই নাই। যদি ক্যাশ পাইতাম আমি ক্যাশকে ডেবিট করতে পারতাম। এখানে অন অ্যাকাউন্ট লেখা আছে, তার মানে হচ্ছে বাকিতে বা ধারে আমি কি করেছি? সার্ভিস দিয়েছি। আচ্ছা, যাকে আমি সার্ভিস দিয়েছি তার থেকে এই টাকাটা কি আমি নেব না? অবশ্যই। আজ না হোক কাল আমি নেব, অথবা সে আমাকে টাকাটা দেবে। যেহেতু আমি টাকাটা এখনো পাই নাই, অথবা আমি যেহেতু অন্য কারো থেকে টাকা পাই, যার থেকে টাকা পাই তাকে আমি কি নামে ডাকি? অ্যাকাউন্টস রিসিভেবল নামে ডাকি। কি ডাকি? অ্যাকাউন্টস রিসিভেবল।
যেটাকে আমরা বাংলায় বলি দেনাদার অথবা প্রাপ্য হিসাব। এই অ্যাকাউন্টস রিসিভেবল এক ধরনের সম্পদ। কেন? কারণ এই টাকাটা আমার, সে আমাকে এখনো দেয় নাই, ভবিষ্যতে সে আমাকে দিবে, সে আমাকে দিতে বাধ্য। সো এমন যদি কোনো দফা থাকে যেখান থেকে আমরা বা আমি কি টাকা পাবো, টাকাটা আমার, আমাকে ভবিষ্যতে কখনো না কখনো সে আমাকে দেবে, তখন এটাকে আমি কি বলবো? আর অ্যাকাউন্টস রিসিভেবল। আর অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে সম্পদ। সো আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। অ্যাকাউন্টস রিসিভেবল কিভাবে বৃদ্ধি পেয়েছে? আগে তো অ্যাকাউন্টস রিসিভেবল ছিল না, আর যদি আগেও অ্যাকাউন্টস রিসিভেবল থাকে, ওই অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে আরও বেড়ে গেছে কত? 40,000। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল বৃদ্ধি পেয়েছে। সো অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে সম্পদ, সম্পদ যখন বৃদ্ধি পায় তখন আমরা কি করব? ডেবিট করব। ডেবিট কত? 40,000। সাথে সাথে যেহেতু আমি এই 40,000 টাকা কি দিয়েছি? আমি সার্ভিস দিয়েছিলাম। সো এই জন্য আমি এখানে কি লিখবো? সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট লিখবো, কারণ সার্ভিস দেওয়ার মাধ্যমে আমার কি হয়েছে? আয় হয়েছে, আর আয় এখানে বৃদ্ধি পাবে। যখনই আমি মানুষকে সার্ভিস দেবো তখনই মানুষ আমাকে টাকা দেবে, অথবা বাকিতে নিলেও সেখানে আমার কি হবে? আয় বৃদ্ধি পাবে। যদি সেবা সে বাকিতে নেয় তাতেও আমার আয় বৃদ্ধি পাবে। সো আয় যখন বৃদ্ধি পাবে তখন কি হবে? ক্রেডিট হবে। এজন্য সার্ভিস রেভিনিউ একটা আয়কে আমরা ক্রেডিট করে দিলাম 40,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। ডিসেম্বর 20-এ বলা হয়েছে পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল টাকা কত? 10,000। পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল কোথায় যেন ছিল? এই যে 10 নম্বরে একটা অ্যাকাউন্টস পেয়েবল ছিল। কিভাবে? ওই যে ধারে সাপ্লাইস ক্রয় করেছিলাম কত হাজার টাকার? 15,000 টাকার। ঠিক আছে, আমি একটু মুছে দিচ্ছি। আমরা যদি এদিকে একটু মুছে নেই তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই যে আমরা 10 তারিখে কি করেছিলাম? পারচেস করেছিলাম সাপ্লাইস, যেটা নাকি 20,000 টাকা কিসে ছিল? ক্যাশে ছিল। আর অন অ্যাকাউন্টে, এই যে অন অ্যাকাউন্টে কত টাকা ছিল? 15,000 টাকা। সো অন অ্যাকাউন্ট বা ধারে যদি আমি কোনো কিছু ক্রয় করি তখন আমার কি বাড়ে? এপি বাড়ে, অ্যাকাউন্টস পেয়েবল। সেই অ্যাকাউন্টস পেয়েবলের টাকাই আমি 20 তারিখে কি করছি? পরিশোধ করছি। পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল 10,000। ওই যেই এপি ছিল, এই অ্যাকাউন্টস পেয়েবল ছিল কত হাজার টাকার? 15,000 টাকা আমি বাড়িয়েছিলাম, ক্রেডিট করেছিলাম। সেই অ্যাকাউন্টস পেয়েবলকেই আমি 10,000 টাকা আজকে কি করে দেবো? পরিশোধ করে দেবো। সো পরিশোধ যখন করব, এই এপি যখন বেড়েছিল তখন এপিকে ক্রেডিট করেছিলাম 15,000। আজকে যখন এপি বা অ্যাকাউন্টস পেয়েবলকে 10,000 টাকা পরিশোধ করে দেবো তখন অ্যাকাউন্টস পেয়েবল কি হয়ে যাবে? কমে যাবে। আর এপি বাড়লে ক্রেডিট হয়, আর কমলে কি হবে? ডেবিট হবে। আর আজকে এখানে যেহেতু অ্যাকাউন্টস পেয়েবল বা এপিকে টাকা দিয়ে দেবো, সে কী হয়ে যাবে? কমে যাবে। কমে গেলে কিন্তু তাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। সো আমরা এই জাবেদায় অ্যাকাউন্টস পেয়েবলকে করব ডেবিট। আর যেহেতু ক্যাশে টাকা দিয়ে দিচ্ছি, ক্যাশ কমে যাবে। ক্যাশ হচ্ছে একটা সম্পদ, সম্পদ যখন হ্রাস পায় তখন ক্রেডিট হয়। তাহলে কি হচ্ছে? এপি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই যে এপি মানি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল 20 তারিখে, এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ডেবিট 10,000, এবং ক্যাশ ক্রেডিট হচ্ছে কত? 10,000, কারণ ক্যাশ আমার থেকে কি হচ্ছে? চলে যাচ্ছে। ফাইন। তারপরে আমরা যদি দেখি 25 তারিখে বলা হয়েছে পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ টাকা কত? 30,000। কর্মচারীকে 30,000 টাকা কি দেওয়া হয়েছে? স্যালারি বা বেতন দেওয়া হয়েছে। সো আমরা যখন বেতন দেব অথবা যে কোনো খরচ করব, সেই খরচটাকে আমরা কি করব? ডেবিট করব। স্যালারি দেওয়ার কারণে আমার ব্যয় বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। সো স্যালারি এক্সপেন্স কি হবে? ডেবিট। এই যে আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে স্যালারি এক্সপেন্স কি হচ্ছে? ডেবিট হচ্ছে কত টাকা? 30,000। আর আমি যে স্যালারি দেবো, স্যালারিটা কিভাবে দিচ্ছি? ক্যাশে দিচ্ছি। স্যালারি তো আর বাকিতে দেওয়া যায় না, স্যালারি কিসে দিচ্ছি? ক্যাশে। এজন্য ক্যাশ আমার থেকে চলে যাবে। ক্যাশ হচ্ছে সম্পদ, সম্পদ যখন চলে যায় বা কমে যায় তখন কি হয়? ক্রেডিট হয়। ফাইন। 31 নাম্বারের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে ডিসেম্বর 31-এ বলা হয়েছে রিসিভড ক্যাশ, ক্যাশ রিসিভ করেছে, গ্রহণ করেছে। তার মানে ক্যাশ আমার কাছে আসছে, আসার কারণে ক্যাশ বাড়বে। যদি ক্যাশ বাড়ে, ক্যাশ হচ্ছে সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা বলতে পারি ক্যাশকে কি করব? ডেবিট করব। সো ক্যাশ কি হচ্ছে? ডেবিট হচ্ছে। কত টাকা এখানে টাকা দেওয়া আছে? 35,000। 35,000। আচ্ছা, এখন ক্রেডিট কি করব? কার থেকে পাইছি? ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল। কারো না কারো থেকে আমি টাকা পাই। যার থেকে টাকা পাই তাকে আমরা কি বলি? অ্যাকাউন্টস রিসিভেবল বলি। সেই অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আমি 35,000 টাকা পাচ্ছি। সো অ্যাকাউন্টস রিসিভেবল যখন
বৃদ্ধি পায় তখন কি হয়েছিল? ডেবিট হয়েছিল। কিন্তু আজকে অ্যাকাউন্টস রিসিভেবল আমাকে টাকা দিয়ে দিছে। আমি কি তার থেকে এই টাকা আর চাইতে পারবো? অবশ্যই না। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কি হয়ে যাবে? কমে যাবে। আর অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে সম্পদ। সম্পদ যখন কমে যায় তখন কি হয়? ক্রেডিট হয়। এজন্য অ্যাকাউন্টস রিসিভেবলকে আমরা ক্রেডিট করব ৩৫,০০০। এখন প্রশ্ন হচ্ছে আগে কি আমি কারো থেকে টাকা পেতাম? হ্যাঁ, আমি টাকা পেতাম। কত নাম্বার? আমরা একটু দেখে নেই কোথায়। এই যে এখানে আপনি যদি ১৫ তারিখ দেখেন, ১৫ তারিখে এখানে দেয়া আছে কি? ১৫ তারিখে দেয়া আছে সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট কত? ৪০,০০০। ৪০,০০০ টাকা আপনি অন অ্যাকাউন্ট বা ধারে সার্ভিস দিয়েছিলেন। এর মানে সেই ৪০,০০০ টাকা আপনাকে দেয় নাই। সেই ৪০,০০০ এর মধ্যে সে আজকে আইসা আমাকে কত দিচ্ছে? আজকে দিচ্ছে ৩৫,০০০। বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আমি আগে থেকেই কারো না কারো থেকে টাকা পেতাম। সেই টাকাই সে আজকে আমাকে ৩৫,০০০ টাকা দিছে ৪০,০০০ টাকার মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচিত অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর ১ থেকে ডিসেম্বর ৩১ পর্যন্ত অনেকগুলো লেনদেন বা ট্রানজ্যাকশন দেওয়া আছে এবং আমাদের রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে যে জাবেদা দেওয়ার জন্য জেনারেল জার্নাল, সাধারণ জাবেদা দেওয়ার জন্য। সো আমরা এখানে জেনারেল জার্নাল অথবা সাধারণ জাবেদা দিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই এই ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত আছে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। আর যদি তারপরেও বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি প্রয়োজন পড়ে আমরা আবার বুঝিয়ে দেব। সো আজ এই পর্যন্তই। অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।